আসসালামু আলাইকুম। সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি রাহাত হোসেন। প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। ইউরোপে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা মেনে নেবে না ইরান ও পাকিস্তান। মারা গেলেন বাহরাইনের প্রধানমন্ত্রী আল খালিফা, বিচার হয়নি হত্যা দুর্নীতির। জো বাইডেনের বিজয়ে ইরান উদ্দীপ্ত নয় এমন মন্তব্য করল উপপররাষ্ট্রমন্ত্রী। তুর্কি ভাইদের প্রতি আমার কৃতজ্ঞতা এমন মন্তব্য করল আজারি প্রেসিডেন্ট। সবশেষ জানিয়ে দিব ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তেও ইরানে মার্কিন নিষেধাজ্ঞা, ট্রাম্প আসলে কি চান, থাকছে এ সম্পর্কে বিস্তারিত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইউরোপে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা মেনে নেবে না ইরান ও পাকিস্তান। ইউরোপের দেশগুলোতে বাক স্বাধীনতার নামে ইসলাম ধর্ম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা কোনোভাবেই সহ্য করা হবে না এমন জানিয়েছে ইরান ও পাকিস্তান। ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরাইশি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়েদ জারিফ একথা বলেছেন। একই সঙ্গে তারা ইউরোপ ও আমেরিকায় ইসলাম আতঙ্ক বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়া তাদের মধ্যে আফগানিস্তান সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আফগানিস্তানে টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়েও কথা বলেছেন তারা। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী যৌথ সীমান্ত ব্যবস্থা সহ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপর নিয়ে কথা বলেছেন। নিরাপত্তা বিষয়ক সহযোগিতা জোরদারে আগ্রহ দেখিয়েছে দুই দেশ। আজই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী গতকাল পাকিস্তান সফরে গেছেন। গত ২.৫ বছরে এ নিয়ে ৪ বার পাকিস্তান সফরে গেলেন জারিফ। তার সফরসঙ্গী হিসাবে ইরানে আফগানিস্তান বিষয়ক দূত মোহাম্মদ ইব্রাহিম তাহিরিও রয়েছে। আফগানিস্তান হচ্ছে ইরান ও পাকিস্তান উভয়ের প্রতিবেশী দেশ। দুই দেশই সেখানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় তৎপর চালাচ্ছে। মারা গেলেন বাহরাইনের প্রধানমন্ত্রী আল খালিফা, বিচার হয়নি হত্যা দুর্নীতির। বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খালিফা বিন সালমান আলে খালিফা আজ মারা গেছেন। অর্ধ শতাব্দী ধরে প্রধানমন্ত্রীর পদ আঁকড়েছিলেন বর্তমান রাজার চাচা শেখ খালিফা। দেশটির রাজপ্রাসাদ তার মৃত্যুর খবর আজকে নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৪ বছর। শেখ খালিফার মৃত্যুতে এক সপ্তাহ শোক ঘোষণা করেছে রাজা শেখ আহমদ বিন ঈসা আলে খালিফা। ২০১১ সালে গণ আন্দোলনের সময় দুর্নীতির অভিযোগে তার পদত্যাগের দাবি উঠলেও তিনি ক্ষমতা ধরে রাখেন। তিনি বিশ্বের সবচেয়ে ঘৃণিত প্রধানমন্ত্রীদের মধ্যে অন্যতম। তার বিরুদ্ধে দুর্নীতির পাশাপাশি হত্যা, নির্যাতনের নানা অভিযোগ রয়েছে। আজ সকালে যুক্তরাষ্ট্রের মারো ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেখ খালিফা। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মরদেহ দেশে ফিরিয়ে আনার পর দাফনের প্রক্রিয়া শুরু হবে। তবে তার জানাজা ও দাফন অনুষ্ঠানে বেশি জনসমাগমের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বাহরাইনের বর্তমান রাজতন্ত্র সরকারের বিরুদ্ধে গত কয়েক দশক ধরে গণ আন্দোলন চলছে। সম্প্রতি দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করায় দেশটির জনগণ আরও বেশি ক্ষুব্ধ হয়েছে। জো বাইডেনের বিজয়ে ইরান উদ্দীপ্ত নয় এমন মন্তব্য করল উপপররাষ্ট্রমন্ত্রী। ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে জো বাইডেনের বিজয়ে তেহরান খুবই উদ্দীপ্ত এমন কিছুই নয়। একইভাবে ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতায় এলে তেহরান ভীত সন্ত্রস্ত হতো এমন ধারণা সঠিক নয়। তিনি আজ মার্কিন নির্বাচন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে একথা বলেছেন। আরাকচি আরও বলেন, আমেরিকায় কে প্রেসিডেন্ট হলেন ইরানের কাছে তা গুরুত্বপূর্ণ নয়। ইরানের নীতিতে এর কোনো প্রভাব নেই। তিনি আরও বলেন, ইরান তার নিজের স্বার্থ বিবেচনায় সিদ্ধান্ত নেয় এবং আচরণ করে। আরাকচি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থীরা পরস্পরকে ভোট চুরির অভিযোগে অভিযুক্ত করছে। তারাই নির্বাচন পদ্ধতি দুর্নীতিগ্রস্ত বলে ঘোষণা দিচ্ছেন। কিন্তু এই আমেরিকাই নিজেদেরকে সবচেয়ে বড় গণতন্ত্র বলে দাবি করছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন নির্বাচন ঘিরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে
তা থেকে তাদের গণতন্ত্রের আসারতা ও গণতান্ত্রিক কাঠামোর দুর্বলতা স্পষ্ট হয়েছে। তাদের অহংকারের পতন ঘটেছে। তিনি বলেন, মার্কিন সমাজ এখন দ্বিধা বিভক্ত। আমেরিকার সমাজ এমনভাবে বিভক্ত হয়ে পড়ছে যে এক পক্ষ অপর পক্ষে কোনোভাবেই সহ্য করতে পারছে না। গত 3 নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হয়েছেন জো বাইডেন, কিন্তু বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরাজয় মেনে নেননি। তিনি ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া কোনোভাবেই সহযোগিতা করছেন না। তুর্কি ভাইদের প্রতি আমার কৃতজ্ঞতা, এমন মন্তব্য করল আজারি প্রেসিডেন্ট। রাশিয়ার মধ্যস্থতায় অবশেষে আজারবাইজানের সঙ্গে আর্মেনিয়ার গত 6 সপ্তাহের প্রচণ্ড যুদ্ধের অবসান হয়েছে। আর্মেনিয়া এরই মধ্যে একটি চুক্তিতে সই করেছে, যাতে ইয়েরেভান অধিকৃত অঞ্চল থেকে সব সেনা প্রত্যাহার করার প্রতিশ্রুতি দিয়েছে। খবর আনাদোলুর। নাগোর্নো কারাবাখ অঞ্চলটি পুনরুদ্ধারে সর্বাত্মক সহযোগিতা করার জন্য তুরস্কের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। রাশিয়ার মধ্যস্থতায় শান্তি চুক্তি হওয়ার পর মঙ্গলবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাশিবগুলো, প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার, সেনাবাহিনীর পদাতিক ডিভিশনের কমান্ডার অমিত দুন্দার ও জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান হাকান ফিদান বাকু সফরে গেলে আজারবাইজানের প্রেসিডেন্ট তাদের কাছে তিনি দেশবাসীর পক্ষ থেকে ওই কৃতজ্ঞতা প্রকাশ করেন। তুরস্ক ওই প্রতিনিধি দলকে রাজধানী বাকুতে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এরপর তাদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন আজারবাইজানের প্রেসিডেন্ট। এ সময় তিনি বলেন, কারাবাখ যুদ্ধে তুর্কি ভাইদের অবদানের কথা আজারবাইজানের মানুষ সব সময় শ্রদ্ধা ভরে স্মরণ রাখবে। আজারবাইজানের মানুষের সঙ্গে আমাদের তুর্কি ভাইরাও যুদ্ধে জয়ের আনন্দ উদযাপন করছেন। যুদ্ধের গত 44 দিন তুরস্ক আমাদের সর্বাত্মকভাবে সহায়তা করেছে। এ বিজয় আমাদের তুর্কি ভাইদেরও বিজয়, কারণ তাদের সহযোগিতা ছাড়া গত 3 দশক ধরে অবৈধভাবে আর্মেনিয়া দখল থাকা অঞ্চলটি আমরা পুনরুদ্ধার করতে পারতাম না। ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তেও ইরানে মার্কিন নিষেধাজ্ঞা। ট্রাম্প আসলে কি চান? ট্রাম্প প্রশাসন 2018 সালের 8ই মে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ সৃষ্টির নীতি গ্রহণ করে। এখনও তারা কিছুদিন পরপরই ইরানের বিরুদ্ধে নতুন নতুন নিষেধাজ্ঞা দিয়েই চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি নির্বাচনে পরাজিত হলেও তিনি ইরানের বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সামরিক বিষয়ক একটি কোম্পানির সঙ্গে যুক্ত একটি ক্রয় প্রতিষ্ঠানকে মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, ইরানের সামরিক ক্ষেত্রে স্পর্শকাতর পণ্য কেনার সঙ্গে যুক্ত মোট 6টি কোম্পানি ও 4 ব্যক্তির উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বাস্তবতা হচ্ছে, মার্কিন সরকার অনেক আগেই ইরানের প্রতিরক্ষা শিল্প এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানি ও ব্যক্তিকে টার্গেট করেছে এবং তাদের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দিয়েছে। মার্কিন সরকার নতুন করে ইরানের যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে, তাদের বিরুদ্ধে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ এনেছে। ওয়াশিংটন বলছে, ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত থাকার কারণে দেশটির টেলিকমিউনিকেশন কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্র 2008 সালে এবং ইউরোপীয় ইউনিয়ন 2010 সালে ইরানের টেলিকমিউনিকেশন কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ধারণা করা হচ্ছে, ট্রাম্প প্রশাসন নতুন করে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে তেহরানের ব্যাপারে ওয়াশিংটনের নীতি অব্যাহত রাখার গুরুত্বের বিষয়টি তুলে ধরার পাশাপাশি এটাকে নিজের পক্ষে প্রচারণার কাজে ব্যবহারের চেষ্টা করছে। প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় নিশ্চিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প আর মাত্র 2 মাস যুক্তরাষ্ট্রের ক্ষমতায় থাকতে পারবেন। কিন্তু মার্কিন কর্মকর্তা জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প যে কয়দিন ক্ষমতায় থাকবেন সেটাকে ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির কাজে অব্যাহত করবেন। এমনকি প্রতি সপ্তাহে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি চিন্তাভাবনায় রয়েছে। সম্প্রতি মাসগুলোতে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে জাতিসংঘে আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন এবং দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক অবমাননা সমস্ত নিষেধাজ্ঞা বলবৎ করার জন্য ব্যাপক চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু এ দুটি ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প লজ্জাজনকভাবে ব্যর্থ হয়েছে।
এত ব্যর্থতার বোঝা কাঁধে নিয়েও প্রেসিডেন্ট ট্রাম্প এখনও একের পর এক নিষেধাজ্ঞা দেওয়ার মাধ্যমে ইরানের বিরুদ্ধে বিদ্বেষ চরিতার্থ করার চেষ্টা করছে। বার্তা সংস্থা এক্রিওস ওয়েবসাইটে এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প সরকার যে কয়েকদিন ক্ষমতায় আছেন ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বন্যা বয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। এমনভাবে নিষেধাজ্ঞা চাপানো হবে যাতে নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষে পরমাণু সমঝোতায় ফিরে যাওয়ার সুযোগ না থাকে। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের এই প্রচেষ্টা সত্ত্বেও যুক্তরাষ্ট্র সরকার আন্তর্জাতিক অঙ্গনে কোণঠাসা হয়ে পড়ছে এবং ইরান প্রতিরোধমূলক অবস্থান ধরে রেখেছে। ওমানের রাজনৈতিক বিশ্লেষক হায়দার বিন আলিউল্লাহ ওয়াতি এ ব্যাপারে বলেছেন, বর্তমানে যুক্তরাষ্ট্র অনেক দুর্বল হয়ে পড়েছে এবং আঞ্চলিক পরাশক্তি হিসাবে ইরানের প্রভাব এ অঞ্চলে দিন দিন বেড়েই চলছে। বাস্তবতা হচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প গত 2 বছরে ইরানের বিরুদ্ধে এমন কোনো নিষেধাজ্ঞা নেই যা তিনি চাপিয়ে দেননি। ফলে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের আর কিছু অবশিষ্ট নেই।